প্রয়াস আমাদের রাজ্যে তৈরি হয়েছে। রাজনীতি একটা আলাদা বিষয়, যারা শিল্প করে, সাহিত্য করে, সিনেমা বানায়, তারা ঠিক রাজনীতি বিষয়টা বোঝেন না। ওটা একটা আলাদা একটা করে টপিক, ওটা শুধু রাজনীতিবিদরাই বোঝেন। মানে চার্লি চ্যাপলিন রাজনীতি বুঝতেন না, সত্যজিৎ রাজনীতি বুঝতেন না, মানিক বন্দ্যোপাধ্যায় রাজনীতি বুঝতেন, রবীন্দ্রনাথ রাজনীতি বুঝতেন না, এটা কেউ রাজনীতি বুঝতেন না, এটা শুধু সাহিত্য করেছেন। এবং আমরা পলিটিশিয়ানদের নিয়ে অনেক আলোচনা করি, ভালো মন্দ কথা বলি। আমি যেহেতু বহু বিতর্ক সভা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যাই অভিজ্ঞতা আছে, সমাজের যে কোনো বিষয়ে যখন কোনো গভীরভাবে আলোচনা শুরু হয়, যে সমস্যার রূপটা কথা আমি দেখেছি অবধারিত ভাবে, সেখানে কোনো একজন বুদ্ধিজীবী সমাজের প্রতিনিধি বলে ওঠেন, আমি হয়তো রাজনীতির কচকচানির মধ্যে যেতে পারবো না। আমি বুঝতেই পারি না, যে মানুষটা নিজের টাকা গুনতে পারেন, মাইনেটা গুনে নিতে পারেন, তিনি একটি সামাজিক বিষয়কে যখন তার উৎসটা খোঁজার চেষ্টা করা হয়, তাকে রাজনীতি বলে কি করে এড়িয়ে যান। আসলে রাহুল খুব সুন্দর কথা বলেছিল, আমার সমর্থন থাকতে পারে কিন্তু নির্ভরতা থাকে মুশকিল। আর এটা আমার আবেদন যে সমাজে আমরা একটা সিরিয়াস আলোচনার পরিসর ফিরিয়ে আনি। রাজনীতিবিদরা কোন অন্য গ্রহের মানুষ নন, আমরাও কোন অন্য জগতের মানুষ নই, আমরা এই গ্রহেরই বাসিন্দা সবাই। আমরা যদি এগিয়ে থাকা কয়েকজন মানুষ, বুদ্ধিজীবী, বিশিষ্ট মানুষ, যাই বলি না কেন, যাদের কথা 10টা লোক শোনে, যদি আমরা এই প্র্যাকটিসটা চালু না করি যে কোনো সমস্যার সমাধান করতে গেলে আগে তার রুটটা বুঝতে হবে। এই রুটটা না বুঝলে যেটা হয়, সমস্যাটার একটা তাৎক্ষণিক সমাধান কখনো হয়, আর ভেতরে ভেতরে একটা ক্যান্সারাস গ্রোথ হয়, যেটা এতটা ছড়িয়ে পড়ে পরবর্তীকালে সেটা তার হাতের বাইরে চলে যায়। হিটলারের প্রসঙ্গ এলো, হিটলার নিয়ে, মুসোলিনি নিয়ে আমরা এক সময় সেখানকার মানুষ, রবীন্দ্রনাথের মতো মানুষ কখনো এত বুঝতে ভুল করেছে। তাদের সম্পর্কে মানুষ প্রথমে যা ভেবেছে, ইতিহাস প্রমাণ করেছে, সে ভাবনায় ভুল ছিল, কিন্তু তার সূত্র ছিল, তাকে বোঝার উপায় ছিল। এবং এই মুহূর্তে আমরা ভারতবর্ষের কথা আলোচনা যদি করি, তাহলে যারা দিল্লি সরকারে আছে এবং যারা রাজ্যেও আছে, এদেরকে বোঝার কিন্তু সূত্র আমাদের হাতে ছিল। আপনারা সবাই জানেন, অরূপ মুখোপাধ্যায় অত্যন্ত প্রখ্যাত পরিচালক, নাট্যকার, অভিনেতা, বলতেন খুব সুন্দর কথা বলে যে ভালো স্ক্রিপ্টে নাট্যকার খুব ক্লু ছেড়ে ছেড়ে যান। মানে যখন একটা গল্প শেষ হয় নাটকের, তখন কি হচ্ছে আর কেন হচ্ছে দর্শকের কাছে যেন তার কোথাও কনফিউশন না, যদি ক্লু ছেড়ে ছেড়ে যান যে এই কারণে এটা হলো, ওই কারণে ওটা হলো। তো আমার নিজের মনে হয় যে সমাজকে বোঝার এরকম প্রচুর সূত্র আমাদের চারিপাশে ছড়িয়ে আছে। কোনো বিষয় নিয়ে যখন আলোচনা করি, সেই সূত্রগুলো একটা দুটো করে তুলে আনি, তখনই দেখেছি কোনো বিশিষ্ট একজন মানুষ, তার নিশ্চয়ই কোনো নির্ভরতা আছে অথবা কোনো ভীতি আছে, যেখান থেকে তিনি ভীষণভাবে জিনিসটা ডাইলুট করে একটা বস্তুনিষ্ঠ আলোচনাকে রাজনৈতিক আলোচনা করে ডাইভার্ট করে, গড়িয়ে দেয়। আমার শুধু আবেদন এটাই যে আমরা যারা বিভিন্ন মাধ্যমে যাই, কথা বলি, তারা সবাই মিলে যদি এইটুকু চেষ্টা করি যে কোনো সমস্যাকে রাজনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা হিসেবে না দেখে যদি শুধু রাজনীতি হিসেবে দেখি, তাহলে সুবিধাটা রাজনীতিবিদদেরই হবে। কারণ তারাও বুঝবে যে সাধারণ লোক সমস্যার গভীরে যাচ্ছেন না, তাই তাদেরকে বোকা বানানোটা সহজ হবে। এই মুহূর্তে আমরা যা দেখছি, তখন এতগুলো ছেলে মেয়ে চাকরি চলে গেল। আমি তো প্রচুর গোটা রাজ্যে এই সময় ঘুরে বেড়াচ্ছি। এক্ষুনি শামীমকে বলছিলাম, শামীম জিজ্ঞেস করছিল কি প্রতিক্রিয়া। আমি বললাম, দেখো, বহু মানুষের মধ্যে একটা কনফিউশন আছে যে তারা ভাবছে কে ঠিক, মানে তোমরা ঠিক না ওরা ঠিক না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক, কে ঠিক। কিন্তু যখন আমি তাদের এই কথাটা খুব স্পষ্ট করে বলছি যে একটা সরকার পরীক্ষা নিল, কে পাস করেছে কে ফেল করেছে সেটা বলার দায়িত্ব সরকারের, কোর্টের নয়। এই কথাটা যখন তাকে স্পষ্ট করে বলছে, সে কিন্তু বুঝতে পারছে, সে বলছে না তাই তো, তাহলে ব্যাপারটা কোর্টে গেল কেন। আমি বলছি এই বিষয়টা যদি প্রত্যেক মুহূর্তে সিপিএম, তৃণমূল কংগ্রেস, বিজেপির ঘাড়ে ঠেলে দিই, আর কেউ যদি এই সত্যিটা না বলি যে সরকার তো একটা রাজনৈতিক দল নয়, সে একটা ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান, পরীক্ষা যে নিয়েছে তার দায়িত্ব রেজাল্ট আউট করা ঠিকভাবে, যদি সে না করে দায়টা তার, এখানে কোনো রাজনৈতিক দলের কথা আসতেই পারে না। ঠিক এইভাবে এই মুহূর্তে যা যা ঘটে চলেছে, এবং সব থেকে আমাকে আহত করছে এই মুহূর্তে সন্দেশখালী নিয়ে যা চলেছে, এই মুহূর্তে দুটো দল সন্দেশখালীতে যে নির্মম
নির্মমতা, যে ব্যাপক অত্যাচার হয়েছে, সেটাকে কি করে লঘু করা যায় সেই লড়াইতে উঠে পড়ে লেগেছে। খুব ভালো হতো যদি এটা সাহিত্যের মধ্যে দিয়ে, কবিতার মধ্যে দিয়ে, সিনেমার মধ্যে দিয়ে উঠে আসতো। সেইভাবে আসছে না। তাই আমাদের মতো অভিনেতা আমরা যারা আমাদের সংলাপ দেখে বলি, সংলাপ নিজেরা তৈরি করি না। তাই আমাদের কোথাও কোথাও কি বলতে হচ্ছে যে একেবারে একটা সত্যিকে আড়াল করার জন্য, একটা বিষয়কে লঘু করার জন্য দুটো দল একদম পরিকল্পনা করে একটা স্ক্রিপ্ট সাজাচ্ছে। আমরা যদি খুব বস্তুনিষ্ঠভাবে দেখি তাহলে দেখতে পাবো যে ধর্ষণ একটা টেকনিক্যাল টার্ম, কিন্তু এটা ঠিক সেখানকার অজস্র মহিলা যাদেরকে রাজ্যবেলে ডাকা হতো। এই ধর্ষণ শব্দ যদি সরিয়ে রাখি আমি, তাহলে আপনারা কেউ মনে করেন মহিলাদের প্রতি নির্যাতন হয়নি, অসম্মান হয়নি? কিন্তু দেখুন, এই ধর্ষণ শব্দটা দিয়ে কে অভিযোগ করেছে, কে প্রত্যাহার করেছে, এটা বলতে গিয়ে এই শয়ে মহিলা এবং অসংখ্য হাজারে হাজার একর জমি যেগুলো লুট হয়ে গেল, পুরো জিনিসটা কিন্তু আমাদের চোখের আড়ালে চলে যাচ্ছে। তখনই আমার মনে হয় যে সমস্যাটা রুটে আমাদের যাওয়া উচিত। রুটে গেলে বস্তুনিষ্ঠ আলোচনায় রাজনীতি উঠে আসবে, দল উঠে আসবে, এবং সেটাকে সামনাসামনি ফেস করা উচিত আমাদের। সেটা কবি হই, সাহিত্যিক হই, অভিনেতা হই, যেই হই না কেন। ভাইরাল হচ্ছে এবং যেখানে মারাত্মক অভিযোগ হচ্ছে, সন্দেশখালী সেই মা বোনেরা কিন্তু সত্যি নিপীড়িত, সত্যি অত্যাচারিত, কিন্তু সেখানে দেখা যাচ্ছে বিজেপি এবং তৃণমূল কতটা লঘু করছে বিষয়। লঘু করছে না, আমি বলো অন্যায় করছে, এটা চরম অন্যায় করছে। সন্দেশখালী আমি গিয়েছি, একটাই কথা বারবার বলি, সন্দেশখালী যেদিন গিয়েছিলাম আমরা তো কাউকে না জেনে গিয়েছিলাম, ওখানকার লোকেরাও জানতেন না, এবং আমাদের এই পুরো ঘোড়াটা আমরা লাইভ করেছিলাম ফেসবুকে, তাই সেখানে কোনো কাট ছিল না, লাইভ ছিল, ফেসবুক লাইভ চলতে চলতে লাইভ হয়েছে, সেটা এখনও ফেসবুকে অ্যাভেলেবেল। তাই মহিলাদের সঙ্গে যাওয়া হয়েছে, তার কিছু গ্লিমসেস ওখানে আছে, আপনারা পেয়ে যাবেন। ধর্ষণ একটা টেকনিক্যাল টার্ম, এটা নিয়ে কোর্টে অনেক কথা হতে পারে, মামলা হতে পারে, কিন্তু মহিলাদের সাথে যে অন্যায়টা হয়েছে, যে অসম্মানটা হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার সঙ্গে জমি লুট, সে সীমাহীন একটা দুর্নীতি চলেছে, নৃশংসতা চলেছে, নির্মমতা চলেছে। তৃণমূলের বিজেপি এই ধর্ষণ টার্মটা নিয়ে একটা অদ্ভুত খেলা খেলে পুরো জিনিসটা লঘু করতে চাইছে। আমি নিজে খুব আহত। সন্দেশখালীর অসংখ্য মহিলা যারা পথে নেবে এই প্রতিবাদকে রাস্তায় এত লোকের সামনে আনার সাহস দেখিয়েছিলেন, তাদের অসম্মানটা আমাকে সব থেকে বেশি আহত করছে। তাদের কাছে এটা প্রাপ্য ছিল না। আড্ডা আজকে আয়োজন করা হলো, এবং কি বলবেন এই আজকের এই অনুষ্ঠান নিয়ে, যেখানে নির্বাচন চলছে, প্রদীপদা দাঁড়িয়েছেন, কি বলবেন পুরো বিষয়? দেখুন, এই আড্ডাটা মানে নির্বাচনকে মাথায় রেখে আড্ডাটা, এতে কোনো সন্দেহ নেই, এবং যারা এখানে এসেছেন তারা প্রত্যেকেই চান প্রদীপদা জিতুক। কিন্তু এই আড্ডাটার বিষয়টা একটু বড় বিষয় ছিল। এখানে সমাজের রিফ্লেকশন, সাহিত্যে কতটা আসছে বা শিল্পে কতটা আসছে, এটাই ছিল মূল বিষয়। আপনি শুনেছেন যে আমি এটা বলার চেষ্টা করেছি বা এখনও বলছি আপনাদের, যে রাজনীতি সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। তাই সামাজিক যে কোনো আলোচনার মধ্যে রাজনীতি মিশে থাকে। তাই যারা বিশিষ্ট মানুষ তাদের বলবো, অনুরোধ করব, তারা যখনই কোনো আলোচনার রুট আমরা খুঁজতে যাই, এবং রুট খুঁজতে গেলেই রাজনীতি আসবে, দলের ভূমিকা আসবে, তখনই এটা রাজনীতির বিষয় বলে বিষয়টা ডাইলুট করে দিচ্ছেন। এতে করে মানুষ রাজনীতি বিমুখ হওয়ার জন্য বেশিরভাগ মানুষ সত্যি একটা কনফিউশনের মধ্যে আছেন যে ভোটটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কাকে দেব, কেন দেব, আর কাকে দেব না, কেন দেব না, সেটা অনেকেই বুঝে উঠতে পারছেন না। একজন শিল্পী হিসেবে এটা আমার আবেদন, যদি আমরা রাজনীতিটা যে একটা সিরিয়াস প্র্যাকটিস, এই ওরিয়েন্টেশনটা ফিরিয়ে আনতে পারি, তাহলে লোকে ভোটটাকে আরও সিরিয়াসলি নেবে এবং চারিপাশে যা হচ্ছে সে ব্যাপারে সচেতন হবেন। আর যতক্ষণ না মানুষ সচেতন হচ্ছেন, ততক্ষণ কিন্তু রাজনীতিবিদদের আমরা যাই বলি না কেন, এই সিচুয়েশনকে ফেরানো যাবে না। যেটা সব থেকে মূলত এখন রাজ্যে চলছে দুর্নীতি, এবং যেটা সব থেকে বড় দুর্নীতি শিক্ষাক্ষেত্রে। আমরা জানি খাদ্যতেও দুর্নীতি হয়েছে, রেশন দুর্নীতি, আমি অত দূর যাচ্ছি না। যেটা শিক্ষা, যেটা সমাজ তৈরি করে, সমাজ গঠন করে, সমাজের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করে, সেই শিক্ষাক্ষেত্রে আমরা দেখলাম কিভাবে অযোগ্য নিয়োগ করা হয়েছে, চাকরি গেছে 26,000, বিভিন্ন ঘটনা। এই যে ঘটনা ঘটছে, সার্কেল ঘটছে সমাজে বা আমাদের বাংলার বুকে, কিভাবে ব্যাখ্যা করব? এটা তো খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। তার কারণ শিক্ষা জিনিসটা এমন একটা বাড়ির ভিতের মতো, তো ভিতটাই যদি দুর্বল হয়ে যায়, বাড়িটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আমি শুধু এটাই বলবো যে যারা এখনও সচেতন নন, তাদেরকে একটু শুধু ঠান্ডা মাথায় বুঝতে বলবো যে পশ্চিমবঙ্গে আমাদের আর অনেক সমস্যা ছিল, আমরা ঠিক
স্বর্গরাজ্যে ছিলাম, ব্যাপারটা এরকম নয়। কিন্তু তার সত্ত্বেও বলবো, এই পশ্চিমবঙ্গে আমরা যারা বড় হয়েছি তারা এতটা নৈতিক অধঃপতন, দুর্নীতির এই ব্যাপকতা, শিক্ষা জগতের এই চরম একটা এই দুর্নীতি পরায়ণ, দুর্নীতি, এটা আমরা দেখিনি। আজকে আমার ভাবতে ভয় লাগছে যে আমার যারা আজকে ছোট ছোট ছেলেমেয়েরা প্রাইমারি স্কুলে পড়ছে, গ্রাম মফস্বলে যেখানে সরকারি স্কুলের ওপর তাদের নির্ভর করতে তারা বাধ্য বা আর্থিক সামর্থ্যের কারণেই বাধ্য, তারা কি শিখবে, কি পড়বে, আমার কাছে অনেক বেশি ভাবাচ্ছে। আমি সবাইকে বলবো যে আপনারা এই ভোটটা দেওয়ার আগে ঠান্ডা মাথায় ভাবুন যে এই পরিস্থিতিটা কাদের হাত দিয়ে তৈরি হলো। কোনো নেতা মন্ত্রীর কথা শোনার দরকার নেই, আপনার অভিজ্ঞতা দিয়ে ভাবুন যে ঠিক কবে থেকে বিষয়টা এতটা খারাপ হলো। আর যদি সেটা বুঝতে পারেন, আমার বিশ্বাস আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। বিষয়টা হচ্ছে রাজ্য সরকার একাধিক প্রকল্প করেছে এবং এটাকে ইস্যু করে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 করেছে এবং একাধিক কন্যাশ্রী, যুবশ্রী, এইটাকেই হাতিয়ার করে কিন্তু তারা সামনে রেখে এবং এই ভোট প্রচার করছে। কি বলবেন, যেখানে এতগুলো প্রকল্প, তার সাথে সাথে দুর্নীতি, মানুষকে কি বার্তা? দেখুন, সরকার এটা মানুষ সচেতন নয় বলেই এই জাতীয় কি বলবো আর চক্ষু লজ্জাও থাকছে না যে ভোটের আগে 500টা 1000 করে দেওয়া, ভোটের আগে মিড ডে মিলে একটু প্রোটিন অ্যাড করা, ফলমূল অ্যাড করা। মানুষকে কতটা বোকা ভাবলে, কতটা টেকেন ফর গ্রান্টেড ভাবলে সরকারি সিদ্ধান্ত নিতে সাহস করে। সরকার সাহস করছে, তার কারণ তারা জানে মানুষ সচেতন নয়। আমি এটা ভীষণভাবে বিরুদ্ধে। আমি শুধু মনে করি ভাতা সেই মানুষটার দরকার যে আমাদের থেকে পিছিয়ে আছে, তাকে সামনে এগিয়ে দেওয়ার জন্য। সারা জীবন তাকে ভাতা নির্ভর হয়ে বাঁচানোটা কোনো রাষ্ট্রের দায়িত্ব নয়। রাষ্ট্রের দায়িত্ব তাকে ভাতা দিয়ে আর অন্যদের সমকক্ষ করে গড়ে তোলা। কিন্তু এই মুহূর্তে যে সরকার আমরা দেখছি, রাজ্য বলুন দেশ বলুন, তারা সমকক্ষ করে গড়ে তোলে তো দূরের কথা, তারা ভাতার ওপর নির্ভরশীল করেই তাদের রাখতে চাইছে, যেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।